প্রথম দিনই মঙ্গলবার দিনে যে কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়রকর বোচওয়ে ওনার সঙ্গে ওনার দেখা সাক্ষাৎ হয়েছে। সেগুলো নিয়ে অনেক প্রেস উইং আমাদের কাছে বিবৃতি পাঠিয়েছে, আমি ওখান থেকেই নিচ্ছি তথ্যগুলো। বুধবার দিন পরের দিন ওনার সঙ্গে দেখা হয়েছে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে বৈঠক হয়েছে ছোটখাটো একটা। এরপর লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান যেটা আছে চ্যাথাম হাউস, এই চ্যাথাম হাউসে বুধবার দিন সকালে উনি গিয়েছিলেন। সেখানে এশিয়া প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ডক্টর চিয়েটিস বাসপাইয়ের সঙ্গে ওনার দেখা হয়েছে। এবং তারপর ওখানে চ্যাথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে, তাদের আয়োজনে উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন। আসলে আজকের আলোচনাটা আমি সাক্ষাৎকারেই শেষ করবো, এটা দিয়ে শেষ করব। সেই সাক্ষাৎকারে কি আলোচনা হয়েছে এবং উনি কি বলেছেন এই জায়গাটুকু একটু বলি। উনি সেখানে বলেছেন, যে কথাটা খুব জোর দিয়ে বলেছেন, সেটা হলো 17 বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি, যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। মাথায় রাখবেন, ডক্টর ইউনূস বলেছেন আমাদের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচনটা উনি উপহার দিতে যাচ্ছেন। উনার এই বক্তব্য নিয়ে আমার বিশাল আপত্তির বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করছি। তারপরে আমি এই ফাঁকে আরেকটু কিছু কথা বলে নিই। উনি এখানে আরেকটা জিনিস জানিয়েছেন যে নির্বাচনের পর নির্বাচিত সরকারের কোনো দায়িত্বে আমার থাকার কোনো ইচ্ছে নেই। উনি বলেছেন যে ইলেকশন হলে নতুন যে সরকার আসবে তাদের কোনো দায়িত্বে উনি থাকার ইচ্ছা ওনার নেই। এই কথাটা আমি মোটামুটি অবিশ্বাস করি। কেন অবিশ্বাস করি সেটাও বলছি। উনি এর আগেও বলেছিলেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ওনার সরকারের কোনো ইচ্ছা নেই। সেই যে ইচ্ছা নেই, সেই ইচ্ছা নেই চেহারাটা আমরা এরই মধ্যে দেখেছি। কাজে উনি যখন বলেন যে ইচ্ছা নেই, তখন বোঝা যায় যে একটা ইচ্ছা আসলে আছে, না হলে এরকম হতো না। যাই হোক, এটা আমার ধারণা উনি থেকে যাওয়ার চেষ্টা করবেন। কিভাবে পারবেন আমি জানি না। এবং কেউ কেউ আমাকে একথাও বলেছেন, তারেক রহমানের সঙ্গে যে মিটিংটা হচ্ছে 13 তারিখে শুক্রবার দিন যেটা হওয়ার কথা, সেই মিটিংটা বেসিক্যালি এই আলোকেই হচ্ছে যে কোনোভাবে অ্যাকোমোডেট করা যায় কিনা, দেখা যাক কি হয়। এবং উনি আরেকটা কথা বলেছেন যে নতুন বাংলাদেশ তৈরির জন্য একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য উনি কমিশন গঠন করেছেন, তাদের সুপারিশের দিকে উনি তাকিয়েছেন। এটা হচ্ছে একটা আমার বিবেচনা একটা বিশাল অশ্বডিম্ব। এই কারণে উনি যে সংস্কার কমিশনগুলি গঠন করেছেন, এই একটা কমিশনও কোনো কাজের কমিশন হয়নি আমার বিবেচনায়। আমি মনে করি সবগুলো আপ টু দ্য মার্ক হয়নি। এই কমিশনগুলো খুবই বিদেশি লোকজনকে, ভাড়াটে লোকজনকে এনে, কিছু ভাড়াটে বুদ্ধিজীবীদের এনে ওনারা সংস্কার করছেন। আমাদের দেশের সংস্কার, যে লোকগুলি সংস্কারের মূল নায়ক, ওরা তো এই দেশে থাকেই না, ওরা বিদেশের নাগরিক। ওরা আমাদের কি সংস্কার করে দেবে? আর যদি তারা করে সেটা আমরা মানবো কেন? আমাদের কি লোকজন নেই? আমরা কি এত মূর্খ হয়ে গেছি যে আমেরিকার নাগরিক এসে আমাদের সংস্কার করে দেবে? এটা আমরা মানবো না। তো আমি তো মানবোই না, আমার মতো লোক আনবে না। এরকম অনেক লোক আছে আমার মতো, পলিটিক্যাল পার্টিগুলো মানবে এটা আমি মনে করি না। তারপরে উনি করতে যাচ্ছেন, উনি এটা নিয়ে খুব আশাবাদী। আসলে আমার বিবেচনায় সংস্কার কিছু না, সংস্কারের কথা বলে উনি সময় ক্ষেপণ করতেছেন। যাই হোক, এটা আরেকটা বড় বিতর্কিত কাজ উনি করতে যাচ্ছেন, সেটা হলো উনি জুলাই সনদের জন্য অপেক্ষা করছেন। এই জুলাই সনদ জিনিসটা আসলে কি হবে সেটা নিয়েও কিন্তু একটা বড় বিতর্ক সামনে দিকে আছে। আমি আগামীতে এটা নিয়ে আলোচনা করব। এখন যে আলোচনাটা যে শেষ করি, ওই যে বলতেছেন যে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন উনি উপহার দেবেন জাতিকে, কিভাবে দেবেন? আমি এটার উপর মোটেই আস্থা রাখি না। কারণটাকে আমি বলি, উনি এমন একটা নির্বাচন করতে যাচ্ছেন যে নির্বাচনে এদেশের বিশাল একটা জনগোষ্ঠী তাদের পছন্দের প্রার্থীকে ব্যালট পেপারে পাবে না। রিয়েলিটি, আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারে, আওয়ামী লীগের যে বিশাল জনগোষ্ঠী আছে, আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের কর্মী, অথবা আওয়ামী লীগকে জাস্ট ভোট দেয় নৌকা মার্কায়,
সেই লোকগুলো তো তাদের জন্য পছন্দের প্রার্থীকে তারা পাবে না ব্যালট পেপারে। এটা কিভাবে একটা ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয় আমি বুঝতে পারি না। একটা বড় জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে রেখে আপনি কিভাবে নির্বাচন করবেন, যা নাকি এই দেশের জন্য একটা মানে আপনার নতুন ধরনের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন কিভাবে করবেন আমি বুঝতে পারি না। 2 নম্বর, আপনি কি এই ইসি দিয়ে নির্বাচন করবেন? ইসি নিয়ে তো এরই মধ্যে আপনার যে পালিত যে দল এনসিপি এরা তো ইতিমধ্যে বিতর্ক তৈরি করছে। তারা তো বলছে তারা এই ইসি মানে না, এই ইলেকশন কমিশন মানে না। তারা বলছে এই ইলেকশন কমিশন নাকি বিএনপি ইলেকশন কমিশন হয়েছে। তাই যদি হয় তাহলে বিএনপি ইলেকশন কমিশন মানে, আর এটা যদি আপনি ভেঙে দিতে চান তাহলে তো বিএনপি আপত্তি করতে পারে। আমি জানি না এনসিপি কথা যদি সত্য হয়, আর যদি ভেঙে না দেন তাহলে এনসিপি ইলেকশন কমিশন আপত্তি করবে। তো যে ইলেকশন কমিশন নিয়ে নতুন করলেও আপত্তি, পুরোনো রাখলেও আপত্তি, সেরকম একটা ইলেকশন কমিশনকে করে আপনি কিভাবে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন উপহার দিবেন, এটাও আমার কাছে কিন্তু ক্লিয়ার নয়। আরেকটা জিনিস, নির্বাচনের ডেট, নির্বাচনটা কবে হবে এটা নিয়ে তো এরই মধ্যে আপনি ঝামেলা পাকিয়ে রেখেছেন। আপনি যেহেতু বাংলাদেশের আপনাদের সঙ্গে যখন দেখা হলো কয়েকদিন আগে, 28টা রাজনৈতিক দলের মধ্যে 25টা রাজনৈতিক দল বলল যে নির্বাচন তারা ডিসেম্বরের আগে চায় অথবা ডিসেম্বরে চায়, ডিসেম্বরের পরে নয়। সেখানে আপনি নির্বাচনের ডেট ঘোষণা করেছেন এপ্রিল মাসে। তাই যদি হয় তাহলে এই লোকগুলিকে, এই দলগুলিকে অসন্তুষ্ট রেখে আপনি কিভাবে ইতিহাসের সেরা নির্বাচনটা উপহার দিবেন আমি এটা এগুলো বুঝি না। ওনার কথাবার্তা আসলে এলোমেলো হয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হয়। এই কথাবার্তার মাঝখানে কোনো জানি না, তারেক রহমানের সঙ্গে আলোচনা করার পর উনি হয়তো মধ্যবর্তী কোনো একটা সময় আসতেও পারেন, আবার নাও আসতে পারেন, আবার নিজের জায়গায় গোদ হয়ে থাকতে পারেন। কি করবেন আমি জানি না, কি হবে 4 তারিখের পর সেটা হয়তো পরে আমরা বুঝতে পারবো। কিন্তু এটুকু তো বুঝতে পারি যে 25টা দলের মধ্যে বিএনপি একটা, যদি বিএনপি সেখানে চলেও যায় তাও তো 24টা দল নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের আগে। তাহলে কিভাবে আপনি এই দলগুলিকে আনহ্যাপি রেখে ইতিহাসের সেরা নির্বাচনটা করবেন? আর ব্যক্তিগতভাবে আপনার যে পক্ষপাতিত্ব একটা নির্দিষ্ট দলের প্রতি, সেটাও তো প্রমাণিত হয়েছে। এনসিপির প্রতি আপনার বিশাল দুর্বলতা, এটা সবাই বুঝতে পেরেছে। জামাতের প্রতি আপনার আংশিক দুর্বলতা, সেটা হলো জামাত ঘোষিত এপ্রিলকে গ্রহণ করার মাধ্যমে। এগুলো জনগণের কাছে এখন স্পষ্ট হয়ে গেছে। এটা কিন্তু আপনার মুখ দিয়ে কি উচ্চারণ করলেন কি করলেন না সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো জনগণ কি দেখলো এবং জনগণ কি বুঝলো। এই যে পাবলিক পারসেপশন, এই পাবলিক পারসেপশনকে আপনি কিভাবে উপেক্ষা করবেন? তো এরকম একটা নেতিবাচক পাবলিক পারসেপশনকে সঙ্গে নিয়ে, পক্ষপাত দুষ্ট পাবলিক পারসেপশনকে সঙ্গে নিয়ে আপনি ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন উপহার দিবেন, এটা কি সোনার পাথর বাটির মতো শোনাচ্ছে না? প্রিয় দর্শক, আগামী দিনগুলোতে কি হবে আমরা দেখার অপেক্ষায় থাকব। আপনারা সবাই ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।